Everyone, today discuss about economic planning of India. পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো 5 বছরের একটা সময়সীমার মধ্যে কোনো দেশ তার কিছু সম্ভাবনা তথা দেশের উন্নতি, জনগণের উন্নতি, শিক্ষার প্রসার, বিভিন্ন খাতে উন্নতির জন্য 5 বছরকে যখন একটা পরিকল্পনার অন্তর্গত করা হয় তখন তাকে আমরা বলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার পিছনে একটা ইতিবৃত্ত রয়েছে, যেটা 1934 সালে এম বিশ্বেশ্বরা নামে এক ইঞ্জিনিয়ার প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া নামে একটি পুস্তকে কোনো কোনো দেশের সুসংহত উন্নতির জন্য যে পরিকল্পনার আওতায় আনা যায় সে বিষয়ে কিছু আলোচনা করেছিলেন, যেটা কিনা 1938 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি কী করেছিলেন না জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করেছিলেন। কিন্তু তখন তা বাস্তবায়িত হয়নি। 1947 সালের পরে, ভারত স্বাধীনতার পর 1950 সালে এটি কার্যকারী হয়েছিল। পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল রাশিয়ার কাছ থেকে এবং পরিকল্পনা কমিশন স্থাপিত হয়েছিল 1950 সালের 15ই মার্চ। এটি একটি এক্সট্রা কনস্টিটিউশনাল বডি এবং সংবিধানে এর কোনো স্বীকৃতি নেই। প্রধানমন্ত্রী পদাধিকার বলে কমিশনের সভাপতি হন এবং প্রধানমন্ত্রীর একজন সহসভাপতিকেও নিযুক্ত করে থাকেন। 1951 সাল থেকে 2017 সাল পর্যন্ত মোট 12টা পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল। সে সম্পর্কে আমরা এখন জানব। ফার্স্ট শুরু করব প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 1951 সাল থেকে 56 সাল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56, যেটা কিনা হ্যারল্ড ডোমাক মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এবং এই পরিকল্পনায় সাধারণত কৃষির উপরে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল। এই জিনিসটুকু সাধারণত অনেক পরীক্ষায় এসে থাকে যে কোন পরিকল্পনা কমিশনের সময় কৃষির উপরে বেশি জোর দেওয়া হয়েছিল, সেটা সাধারণত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু কৃষিকাজের উপর সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল। পাশাপাশি এই সময় কী হয়েছিল না সেচ শক্তি এবং যানবাহন ও অন্যান্য বিষয়েরকে অগ্রাধিকারও দেওয়া হয়েছিল। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা কিনা 1952 সালের 2 অক্টোবর চালু হয়। 4 নম্বর, জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল এখানে 2.1, অর্থাৎ জিডিপি ছিল 2.1% বৃদ্ধি করা, কিন্তু সেখানে অর্জিত হয়েছিল 3.5%, অর্জিত হয়েছিল 3.6%, যেটা সাফল্য। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা যথেষ্ট সাফল্য লক্ষ্য করা গিয়েছিল। এই পরিকল্পনায় কিছু বহুমুখী নদী পরিকল্পনা করা হয়েছিল, যেমন ডিভিসি প্ল্যানিং করা হয়েছিল। পাশাপাশি কি করা হয়েছিল, দামোদর ভ্যালি কর্পোরেশনের সাথে সাথে ভাকরা নাঙ্গল পরিকল্পনা এবং হীরাকুদ বাঁধ পরিকল্পনাও করা হয়েছিল। হীরাকুদ বাঁধ পরিকল্পনা মহানদীর উপর করা হয় আর ভাকরা নাঙ্গল হয়েছিল শতদ্র। হ্যাঁ, এই পরিকল্পনায় মাথাপিছু আয় 11% বৃদ্ধি পেয়েছিল। মাথাপিছু আয় এই সময় 11%। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 61। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অধ্যাপক প্রশান্তচন্দ্র মহলানবিশের মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, যা প্রশান্তচন্দ্র মহলানবিশ মডেল নামে পরিচিত। এই সময়ে ভারী শিল্পের উপর অধিক জোর দেওয়া হয়েছিল। এই সময় 3টে স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রি হেভি শিল্পের প্রতিষ্ঠা করা হয়েছিল। একটা হচ্ছে দুর্গাপুর, ভিলাই আর রৌরকেল্লা। কি দুর্গাপুর, ভিলাই আর হচ্ছে রৌরকেল্লা, এই 3টি। এর পাশাপাশি পেরাম্বুর কোচ ফ্যাক্টরি এবং চিত্তরঞ্জন লোকোমোটিভ রেলের ইঞ্জিন কারখানাও তৈরি করা হয়েছিল। এখানে হ্যাঁ, ইউএসএসআর রাশিয়া, যেটা আগে সোভিয়েত ইউনিয়ন নাম ছিল, সেইটার সহায়তায় আমাদের ভিলাই তৈরি হয়েছিল। দুর্গাপুর ব্রিটেনের সহায়তা আর রৌরকেল্লা হচ্ছে জার্মানির সহায়তায়। তাহলে কি হলো, যে দুর্গাপুর হচ্ছে ব্রিটেনের সহায়তায়, ভিলাই
রাশিয়ার সহযোগিতায়, আর রৌরকেল্লা হচ্ছে জার্মানির সহযোগিতায় তৈরি হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় মিশ্র অর্থনীতির একটা ভূমিকা রয়েছে। এই মিশ্র অর্থনীতির জনক বলা হয় হচ্ছে জেম কেইন্সকে। এটা পরীক্ষায় সাধারণত এসে থাকে। জেম কেইন্স, যাকে মিশ্র অর্থনীতির জনক বলা হয়। এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 4.5%, কিন্তু তা অর্জিত হয়েছিল 4.3%, অর্থাৎ লক্ষ্যমাত্রা থেকে একটু কম হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1961 থেকে 66। এই পরিকল্পনায় কৃষির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, পাশাপাশি ভারতকে স্বনির্ভর ও স্বউৎপাদনশীল অর্থনীতিতে পরিণত করার কথা বলা হয়েছে। এই সময়ে ভারতের পরপর দুটি যুদ্ধের সম্মুখীন হয়েছিল, যার ফলে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনেক বাধার সৃষ্টি হয়। তৃতীয় পঞ্চবার্ষিকীর সময় মুদ্রাস্ফীতি দাঁড়ায় 36% এবং 1966 সালে টাকার অবমূল্যায়নও লক্ষ্য করা গিয়েছিল। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং এই পরিকল্পনার জাতীয় আয়ের লক্ষ্যমাত্রা ছিল 5.6%, কিন্তু অর্জিত হয় শুধুমাত্র 2.8%। এর সঙ্গে বলে রাখি যে এই যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই সময় কিন্তু সাধারণত এই যে তিনটে ব্যাটেল, অর্থাৎ 1962, 1965, এই যে দুটো ব্যাটেল এবং এই দুটো যুদ্ধ, এক 1962 সাল ভারত চীন যুদ্ধ এবং 1965 ভারত পাকিস্তান যুদ্ধ, যা দেশের অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছিল, যার ফলস্বরূপ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত রূপ লাভ করতে পারেনি। 1966 থেকে 1969 সাল পর্যন্ত কোনো পরিকল্পনা কমিশন গ্রহণ করা হয়নি, কারণ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় যেরূপ অর্থনৈতিক সংকটের মুহূর্তে পড়তে হয়েছিল, এরপর প্ল্যানিং কমিশন সাধারণত বন্ধ ছিল কিছুদিনের জন্য, যাকে প্ল্যান হলিডে বলা হয়। এই প্ল্যান হলিডে এর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 1966 অ্যান্ড 1969। এই দুটো সাল কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, বিকজ 1966 যখন ভারতের সবুজ বিপ্লব হচ্ছে, যদিও প্ল্যান হলিডে পরিকল্পনা গ্রহণ করা হয়নি, তবুও এই সময় কি হচ্ছে না, যে এম.এস. স্বামীনাথনের সহযোগিতায় ভারতে উচ্চ ফলনশীল বীজ, যা মেক্সিকো থেকে আনা হয়েছিল, এবং বিশেষ করে দানা শস্যের উপরে একটা বিপ্লব লক্ষ্য করা গিয়েছিল, যা সবুজ বিপ্লব নামে পরিচিত। এবং 1969 সাল 14টি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে জাতীয়করণ করা হয়। এটা অনেক পরীক্ষায় আসে। হ্যাঁ, ন্যাশনালাইজড করা হয়েছিল এই সময়, এই প্ল্যান হলিডের সময়। হ্যাঁ, সবুজ বিপ্লবের সাফল্য কিন্তু আমরা পাঞ্জাব ও হরিয়ানাতে সব থেকে বেশি হয়েছিল। হ্যাঁ, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1969 থেকে 74 সাল, অর্থাৎ প্ল্যান হলিডের পরে আবার চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যেটা 1969 থেকে 74 সালের মধ্যে হয়েছিল। এই সময় দেখো, এই পরিকল্পনায় স্থায়িত্ব, সামাজিক ন্যায় নীতির উপর জোর দেওয়া হয়েছিল। এখানে দ্বিতীয়ত, এখানে শ্বেত বিপ্লব অর্থাৎ অপারেশন ফ্লোট হোয়াইট রেভলিউশন 1970 শুরু হয়েছিল, যাকে আমরা জানি ভার্গিস কুরিয়েনকে শ্বেত বিপ্লবের জনক নামে পরিচিত। ভার্গিস কুরিয়েন এই নামটাও এসে থাকে, যে গুজরাটে প্রথম শ্বেত বিপ্লবের একটা বিশাল তোড়জোড় দেখা গিয়েছিল। এবং এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার জিডিপি লক্ষ্যমাত্রা ছিল 5.7%, কিন্তু শুধুমাত্র অর্জিত হয়েছিল 3.3%। 3.3%ই অর্জন করতে পেরেছিল। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1974-78, এই পরিকল্পনাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে ফিফথ পঞ্চবার্ষিক প্ল্যানিং পিরিয়ড সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই পরিকল্পনায় মূলত দারিদ্র দূরীকরণের উপর জোর দেওয়া হয়েছিল, স্বনির্ভরতার উপর জোর দেওয়া হয়েছিল এবং আত্মনির্ভরশীল ভারত গঠন করার কথা বলা হয়েছিল। এখানে একটা মূল স্লোগান ছিল, সেটা হচ্ছে গরিবি হাটাও, অর্থাৎ যেটা সেই প্রাক্তন আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি বলেছিলেন। তিনি ভারতের যে বিপিএল অর্থাৎ বিলো পভার্টি লেভেলের নিচে যে সমস্ত মানুষ বসবাস করছে, তাদেরকে উন্নতির লক্ষ্যে গরিবি হাটাও
স্লোগান দিয়েছিলেন এবং তিনি এটাকে বাস্তবায়িতও করতে চেয়েছিলেন। এই পরিকল্পনাটি ডিডি ধর দ্বারা রূপায়িত হয়েছিল। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে জনগণের পরিকল্পনাও বলা হয়। এই পরিকল্পনায় সবথেকে বেশি শিল্প অর্থাৎ শিল্পের বৃদ্ধি হয়েছিল সবথেকে বেশি, 5.2%। এই পরিকল্পনায় মিনিমাম নিড প্রোগ্রাম অর্থাৎ মিনিমাম নিড প্রোগ্রাম নামেও পরিচিত। এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 4.4%, কিন্তু অর্জিত হয়েছিল 4.8%। অর্থাৎ এই পরিকল্পনাটি যথেষ্টই সাফল্য লক্ষ্য করা গিয়েছিল, কিন্তু তবুও বলবো যে এই যে সময়কাল অর্থাৎ এই সময়কালে কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি কিন্তু প্রধানমন্ত্রী থেকে সরে যেতে হয়েছিল এবং জনতা পার্টি সেখানে এনরোল হয়েছিল, যে কারণে এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে কিন্তু মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং এই সমস্ত কিছু যা যা শুনলেন বা দেখছো সমস্ত কিছুই কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা 1980 থেকে 85 সালের মধ্যে ঘটেছিল, এই পরিকল্পনায় ট্রাইসেম অর্থাৎ ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট, আইআরডিপি ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এনআরইপি অর্থাৎ ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম চালু হয়েছিল। অর্থাৎ এই পরিকল্পনায় কিন্তু কোথাও না কোথাও স্বনির্ভরতার দিক থেকে অর্থাৎ কর্মের সংস্থানের কথা উল্লেখ করা হয়েছে। এবং এই সময় পুনরায় অর্থাৎ 1980 থেকে 85 সাল আবার ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিল এবং পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে সমস্ত বিষয়গুলি অ্যাভয়েড করা হয়েছিল সেগুলো কিন্তু পুনরায় এই পরিকল্পনার মাধ্যমে রূপায়িত করা হয়েছিল। এবং এখানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে গরিবি হাটাও স্লোগানটি কিন্তু এই পরিকল্পনায় বাস্তবায়িত করা হয়েছিল। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রযুক্তির আধুনিকীকরণ ও জন্ম নিয়ন্ত্রণ প্রকল্পের উপর জোর দেওয়া হয়েছিল। অর্থাৎ যে ওয়ান চাইল্ড পলিসি, টু চাইল্ড পলিসি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই সময় গ্রহণ করা হয়েছিল। এই পরিকল্পনায় জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 5.2%, কিন্তু অর্জিত হয়েছিল 6%। অর্থাৎ যথেষ্ট সাফল্য লক্ষ্য করা গিয়েছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা 1985 থেকে 90-এর মধ্যে হয়েছিল, 1985 থেকে 90 সময়কালে যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পরিকল্পনায় দেখো কর্মক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল, পাশাপাশি দারিদ্র্য দূরীকরণও ছিল অন্যতম লক্ষ্য। মানবীয় সম্পদের বিকাশ সদ্ব্যবহারের উপরও গুরুত্ব আরোপ করা হয়েছিল। এই সময় সানরাইজ ইন্ডাস্ট্রি অর্থাৎ পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছিল, যে উদীয়মান শিল্পগুলিকে আগমন ঘটানো এবং যার ফলে অধিক পরিমাণে কর্মসংস্থান বৃদ্ধি করা, যা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য ছিল। এই পরিকল্পনার জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 5% এবং অর্জিত হয়েছিল 5.6%। দেখো 1966 সাল আমরা দেখেছি যে 1966 থেকে 69 এই সময়কালের মধ্যে প্ল্যান হলিডে চলছিল। ঠিক তেমনই 1990 থেকে 92 সাল পর্যন্ত দেশের আর্থিক ও রাজনৈতিক অস্থির অবস্থা চলার জন্য এই সময় কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। ঠিক সেই সময়টাও প্ল্যান হলিডেও নামে পরিচিত। কোন সময়টা না 1990 থেকে 92 সময়কালটা। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা 1992 থেকে 1997 এর মধ্যে গঠন করা হয়েছিল, এই সময়ে মূল যে বক্তব্য সেটা হচ্ছে 18 থেকে 35 বছর বয়স্ক সকলের মধ্যে শিক্ষা সুনিশ্চিত করা এবং নতুন পরিকল্পনার আওতায় শিক্ষাকে নিয়ে আসা। নিউ ইন্ডাস্ট্রি পলিসি 1991, শিল্পক্ষেত্রে বেসরকারীকরণ। আগে যে শিল্প ব্যবস্থা ছিল সেক্ষেত্রে কিন্তু অনেকটা জটিল একটা ভাব ছিল। কিন্তু 1991 সালের পর থেকে সেই সমস্ত কিছুকে না করে শিল্পক্ষেত্রকে সম্পূর্ণ বেসরকারীকরণ করা হয়েছিল। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে সেই সময় নরসিমহা রাও প্রধানমন্ত্রিত্বকালে শিল্পকে কিন্তু বেসরকারীকরণ করা হয়। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা জন ডাব্লিউ মিলার নীতি অনুসারে চালু করা হয়েছিল। কে না? জন ডাব্লিউ মিলার। এই সময় জাতীয় আয় ছিল অর্থাৎ আমাদের জিডিপি
হ্যাঁ, জিডিপি ছিল যে 5.6% লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু অর্জিত হয়েছিল 6.8%। কত না 6.8%। এখানে জানাই যে একটা ইম্পর্টেন্ট পার্ট এটা, যে এই পরিকল্পনার সময় 1995 সাল, এই সময় কি হয়েছিল না, স্কুল ছুট বাচ্চাদের পুনরায় স্কুলে এবং বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবে, হ্যাঁ, একটা স্কিম চালু হয়েছিল যেটা মিড ডে মিল স্কিম নামে পরিচিত, যা 1995 সালে চালু হয়েছিল। সেটা কিন্তু অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনারই অন্তর্ভুক্ত। 1997 থেকে 2002 সালের মধ্যে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছিল। এই নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চারটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, যথা, এখানে দেখো, এক হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি, জীবনের মান উন্নয়ন আর আঞ্চলিক সাম্য স্বনির্ভরতা। এবং পঞ্চায়েতি রাজ, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, পঞ্চায়েতি রাজ হবে। এই সময় পঞ্চায়েতি রাজ রাজ্য নয়, পঞ্চায়েতি রাজ, হ্যাঁ, দলিতদের ক্ষমতায়ন এবং নারীর উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল। এই সময় জিডিপির লক্ষ্যমাত্রা ছিল কত, 6.5%, কিন্তু অর্জিত হয়েছিল 5.4%। জিডিপি ছিল 6.5%, কিন্তু অর্জিত হয়েছিল 5.4%। 2002 থেকে 2007 দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমিশন গ্রহণ করা হয়েছিল। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সময় জিজ্ঞেস করা হয় যে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল, তখন কিন্তু অবশ্যই বলতে হবে 2002 থেকে 2007। 11 যদি বলে পরের 5 বছর, 7 থেকে 12, এবং 12 বললে 2012 থেকে 2007 এবং লাস্ট, তারপরে নীতি আয়োগের চালু হচ্ছে। যাই হোক, আমরা পরবর্তীকালে সেগুলো আস্তে আস্তে জানবো। দেখো, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলা হয়েছে যে এই পরিকল্পনায় 2007 সালের মধ্যে সকলকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা, অর্থাৎ সর্বশিক্ষা অভিযানের কথা যেন এখান থেকে উঠে আসছে। বনাঞ্চলের বৃদ্ধি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকেও নজর দেওয়া হয়েছিল দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখানে 2017 সালের মধ্যে 25% এবং 2012 সালের মধ্যে 33% উত্তীর্ণ করা কি না বনাঞ্চল এবং বৃক্ষ আচ্ছাদনকে। 2007 সালের মধ্যে সমস্ত দূষিত নদীকে দূষণমুক্ত করা, সমস্ত দূষিত নদীকে দূষণমুক্ত করা। 2012 সালের সমস্ত গ্রামে পানীয় জলের সুব্যবস্থা করা, যা দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা প্রধান উদ্দেশ্য। এরপর দেখো, শিক্ষায় লিঙ্গ প্রভেদ এবং মজুরি ব্যবস্থা 2007 সালের মধ্যে 50% কমিয়ে আনা, অর্থাৎ 2007 সালের মধ্যে লিঙ্গ প্রভেদ অর্থাৎ স্ত্রী পুরুষ এবং মজুরি ব্যবধান অর্থাৎ কাজের ক্ষেত্রে যে বৈষম্য, সেটা 50% অর্ধেকই কমিয়ে আনার ব্যবস্থা কিন্তু দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যেই বলা হয়েছিল। এই পরিকল্পনার যে জিডিপি ছিল, জিডিপির লক্ষ্যমাত্রা, হ্যাঁ, তা কিন্তু 8% ছিল, এবং সেটা অর্জিত হয়েছিল 7.2%। অর্থাৎ যতটা সাফল্য হওয়ার কথা, ঠিক ততটা কিন্তু এক্ষেত্রে সাফল্য আসেনি। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা আগেই বলেছি যে 2007 থেকে 2012 সালের মধ্যে হয়েছে। এই পরিকল্পনায় দারিদ্র দূরীকরণের দ্রুত সমাধান করা, বেকারত্বকে 5%-এর নিচে কমিয়ে আনা, হ্যাঁ, বেকারত্বকে 5%-এর নিচে কমিয়ে আনা, 2016 থেকে 17 সালের মধ্যে মাথাপিছু আয় দ্বিগুণ করা এবং 2009 সালের মধ্যে সকলের জন্য বিদ্যুতের ব্যবস্থা করা। যদি জিজ্ঞেস করা হয়, কোশ্চেন এরকম আসতে পারে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিদ্যুতের সুনিশ্চিতকরণ, রাস্তা পুনর্ব্যবস্থা, দারিদ্র্য দূরীকরণের দ্রুত সমাধান, বেকারত্বের হার হ্রাস, এই সমস্ত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অন্তর্ভুক্ত? তো অবশ্যই সেটা কিন্তু 11 পঞ্চবার্ষিকী বা প্ল্যানিং পিরিয়ডের কথা উল্লেখ করছে। দেখো, আগেই বলেছি যে গ্রামাঞ্চলের রাস্তা মেরামতের কথা কিন্তু পঞ্চবার্ষিকী 11 অর্থাৎ 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলেছে। এবং স্কুল ত্যাগী ছাত্রদের সংখ্যা কমিয়ে কমিয়ে ও স্বাক্ষরের হার বৃদ্ধি করা, হ্যাঁ। এই পরিকল্পনায় জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 9%, কিন্তু অর্জিত হয়েছিল 8%। বনাঞ্চল 5% বৃদ্ধি ঘটানো, নারী পুরুষের অনুপাতের উন্নতিকরণ। আমরা জানি যে মেল ফিমেলের যে রেশিও, সেটা কিন্তু সবসময় ইকুয়াল থাকে না, কখনো মেল হাই কখনো বা ফিমেল হাই।
তাই বলছে নারী পুরুষের অনুপাত যতটা যতটা নিয়ারেস্ট কাছে আনা যায় সেই রকম ব্যবস্থার ব্যবস্থা গ্রহণ করেছিল 11 পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 2012 থেকে 2017 সালের মধ্যে গ্রহণ করা হয়েছিল, এই সময়ের একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে গ্রোথ হুইচ ইজ ফাস্টার ইনক্লুসিভ অ্যাজ সাস্টেনেবল। এই বিষয়ের উপর কিন্তু অধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল, এই বিষয়ের উপর কিন্তু অধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল। এই পরিকল্পনায় দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা পূর্ববর্তী পরিকল্পনার তুলনায় অর্থাৎ 11th পরিকল্পনা কমিশনের তুলনায় 10% কমানোর কথা বলা হয়েছে। শিশুদের স্কুলে পাঠানোর যে গড় বয়স 7 বছর করা, অর্থাৎ 7 বছরের বাচ্চারা স্কুলে যেতে পারবে। উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীদের আসন বৃদ্ধি, এখানে 20 লাখের কথা উল্লেখ আছে, 20 লাখ, ঠিক আছে, 20 লাখ ছাত্রছাত্রী বৃদ্ধি ঘটানোর কথা বলা হয়েছিল। এবং এবং 50% অর্থাৎ 50% 50% গ্রাম পঞ্চায়েতকে নির্মল গ্রাম অর্থাৎ শৌচ ব্যবস্থার উন্নতি ঘটানোর কথা কিন্তু দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলা হয়েছে। এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে নির্মল শৌচাগার বা শৌচ ব্যবস্থা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আলোচনা হয়েছে বা বলা হয়েছে, সেটা কিন্তু 2012 থেকে 2017 অবশ্যই দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পরিকল্পনায় অর্থাৎ দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় আয়ের লক্ষ্যমাত্রা কিন্তু 8% ছিল, কিন্তু পরিকাঠামোগত দিক থেকে যে আয়ের লক্ষ্যমাত্রা সেটা কিন্তু 9% ছিল, সেটা কিন্তু 9% করা হয়েছিল। শিশুদের পুষ্টির মান বাড়ানো এবং প্রসবকালীন মায়েদের মৃত্যুর হার কমিয়ে আনা ইত্যাদি পরিকল্পনাগুলি কিন্তু এই দ্বাদশ পরিকল্পনার অন্তর্গত। এর সাথে বলি যে বন্ধুরা, পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে মূল বিষয় সেগুলো কিন্তু এক হচ্ছে যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, মেনলি ইউএসএসআর, এখান থেকে কোশ্চেন হয় এটা কোথা থেকে ব্রডেড, কার অনুপ্রেরণায় এটা নিয়েছি আমরা। হ্যাঁ, আবার এখানে বলা হয় যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিকাজের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। অবশ্যই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা এগ্রিকালচারের উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল। দ্বিতীয় কোশ্চেন হয় যে যে সমস্ত নদী পরিকল্পনা, যদি বলো ডিভিসি, ভাকরা নাঙাল, হীরাকুদ বাঁধ প্রকল্প, এগুলো কোন পরিকল্পনায় হয়েছিল? অবশ্যই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল। এর সাথে এটাও জিজ্ঞেস করা হয় যে হ্যারল্ড ডোমক মডেল অনুসারে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল? অবশ্যই ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অর্থাৎ ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের কাছে কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। পাশাপাশি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু এটাও আসে যে প্রশান্তচন্দ্র মহলানবিশ মডেল অনুসারে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠন করা হয়েছিল? সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবং এই পঞ্চবার্ষিক অর্থাৎ দ্বিতীয় প্ল্যান পিরিয়ডে কিন্তু আমরা দেখেছি যে ভারী শিল্প, যে স্টিল ইন্ডাস্ট্রিগুলো, হ্যাঁ, ইস্পাত শিল্প অর্থাৎ দুর্গাপুর, ভিলাই, রৌরকেল্লা, এই সমস্ত যে হেভি ইন্ডাস্ট্রিগুলো কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু গ্রহণ করা হয়েছিল। পাশাপাশি এই যে ব্রিটেনের সহায়তায় কোনটা হয়েছিল, জার্মানির সহায়তায় কোনটা হয়েছিল এবং রাশিয়ার সহায়তায় কোনটা হয়েছিল, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এছাড়াও বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবি হাটাও যে স্লোগানটি দেওয়া হয়েছিল সেটা কিন্তু পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্গত। ফিফথ ফিফথ, এবং এটা কার্যকারী হয়েছিল কিন্তু ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু এটা কার্যকারী হয়েছিল। হ্যাঁ, এবং এই ফিফথ এবং সিক্স এর মাঝে কিন্তু এই যে রোলিং প্ল্যান, যেটা কিনা কিন্তু জনতা সরকার দ্বারা গঠন করা হয়েছিল। হ্যাঁ, এই ফিফথ এবং সিক্সথ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাঝখানে কিন্তু 1 বছরের জন্য 1 ইয়ার প্রায়, এই সময়টা কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকারে আসায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু তুলে দিয়েছিল। হ্যাঁ, এবং
পরবর্তীকালে আবার ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যে 1980-র দিকে, এই সময় কিন্তু পুনরায় আবার কি হলো না, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কংগ্রেস সরকার পুনরায় সরকার গঠন করলো এবং আবার পঞ্চবার্ষিকী পরিকল্পনা রীতিমতো চালু হয়েছিল। তো 1951 থেকে 56 প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 56 থেকে 61 দ্বিতীয়, 61 থেকে 66 তৃতীয়, এবং এরপরে এই 66 থেকে কত না 66 থেকে 1966 থেকে 69, এই যে সময়কাল, এই সময়কালে কিন্তু ভারতে একটা বাধা সৃষ্টি হয়েছিল, একটা অবস্ট্যাকেল এসেছিল। হ্যাঁ, কোথার থেকে? এক পাকিস্তান আর হচ্ছে চায়না। হ্যাঁ, তো এই দুটো জায়গা থেকে, অর্থাৎ দুটো প্রধান যুদ্ধ ভারতের সম্মুখীন হতে হয়েছিল, যেটার কিন্তু প্রভাব ভারতীয় ইকোনমিক অর্থাৎ অর্থনীতির উপরে পড়েছিল। তবুও এই সময় কিন্তু সবুজ বিপ্লব ঘটেছিল এবং এই সময় অর্থাৎ 69 যে টাইম, 14টি ব্যাংক জাতীয়করণ হয়েছিল। আর সালের দিক থেকে কিন্তু 11, 10 আর 12, অর্থাৎ 10, 11 আর হচ্ছে 12, এই যে তিনটে প্ল্যান পিরিয়ড, এদের যে সাল, অর্থাৎ এদের যে 5 ইয়ার প্ল্যানিং, এই সময়টা কিন্তু সালের দিক থেকে খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 2002 থেকে 2007, এটা হচ্ছে দশম। আর 2007 থেকে 12, এটা হচ্ছে 11। এবং 2012 থেকে 17, এটা হচ্ছে 12। এই যে তিনটে সাল কিন্তু, এই তিনটে সময়সীমা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এর সাথে যেটা, সেটা হচ্ছে রোলিং পার্টি, হ্যাঁ, বা যে রোলিং প্ল্যান যেটা, সেই সময়টা কিন্তু 1978 থেকে 80, কত না 1978 থেকে 80, এই সময়টা কিন্তু এই যে চারটে, এই চারটে সাল খুব ইম্পর্টেন্ট। সর্বশেষে বলে রাখি, তোমাদের যদি আমার ভিডিওটি পছন্দ হয় তবে চ্যানেলটিকে লাইক, শেয়ার করো, আর আমার সঙ্গে যদি জুড়ে থাকতে হয় তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।